হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘড়িতে এখন 7টা, চলে এসেছি কিচেনে। সাধারণত এই সময় আমি বাথরুমেই ঢুকে যাই, মানে স্নানটা করতে যাই, কিন্তু আজকে এসেছি কিচেনে। আজকে একটু গুজিয়া বানাবো, তাই তার যে ময়দাটা সেটা আগে থেকে একটু মেখে রাখতে হবে, মানে যে ডোটা লাগে সেটাকে একটু আগে থেকে মেখে রাখলে ভালো হয়, মানে মোটামুটি 1 ঘন্টা মতো রেস্টে রাখলে ভালো। তাই আজকে কিচেনে চলে এসে আগে প্রথমে এই কাজটাই করে নিচ্ছি। আচ্ছা, দেশে কি গরম পড়েছে? মা বলছিল একটু একটু নাকি গরম পড়েছে, তাই মাঝে মাঝে খুব বৃষ্টিও হচ্ছে। আমাদের এখানে তো এখনও গরমের কোনো নামগন্ধ নেই। একটু মাঝে মাঝে টেম্পারেচার ভালো হচ্ছে, কিন্তু আবার সেই ঠান্ডা পড়ে যাচ্ছে। এখানে দেখুন, আমি 2.5 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 2.5 টেবিল স্পুন সুজি। আমি যে গুজিয়া বানাই সেটা শুধুমাত্র ময়দা দিয়ে বানাই না, তার সাথে অল্প একটু সুজি দিই, তাহলে বেশ একটুখানি মুচমুচে হয়। আর এখানে দেখুন, আমি 3 টেবিল স্পুনের মতো ঘিও দিয়ে দিলাম। 3 কি 4 টেবিল স্পুনের মতো ঘি দিলেও হবে। ঘি একটু যদি বেশিও হয় কোনো অসুবিধা নেই, আরও খাস্তা হবে। আর এখানে দেখুন, ময়নটা ঠিক এইভাবে দিতে হবে যাতে একটা বেশ মন্ড মতো পাকানো যায়। তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। এর আগে যখন বানাতাম আরও অনেকটা ঘি দিয়ে বানাতাম, এবারে ঘিটা একটু কমিয়ে দিয়েছি। আসলে শরীরটাও খেয়াল রাখতে হবে, এত ঘি খেলে আবার প্রবলেম, তাই অল্প একটু ঘি দিয়ে মাখলাম। চলুন, এবার এটা মাখা হয়ে গেছে, একটা জিপলকের মধ্যে রেখে দিলাম যাতে ময়দাটার মধ্যে হাওয়া না একদমই লাগে। তারপরে থালাটা চাপা দিয়ে রেখে দিলাম। স্নান করে চলে এসেছি। সবার প্রথমে সকালে যেটা কাজ সেটা হচ্ছে পুজো করা, সেটাই আগে সেরে নিচ্ছি, তারপর কিচেনে ঢুকবো। গুজিয়া বানাচ্ছি কারণ এই সপ্তাহে শুক্রবার আমার বাড়িতে কিছু বন্ধুদের ডেকেছি হোলির জন্য। শুক্রবার সন্ধেবেলায় ডেকেছি, হোলি খেলা তাই সম্ভব হবে না, তবে চেষ্টা করব যদি একটু সবাইকে রং লাগানো যায়। আসলে এতটাই আবার ঠান্ডা পড়ে গেছে, তারপরে আবার সন্ধেবেলা, তো সেই জন্য আর হোলি খেলার সম্ভবই হয়ে উঠবে কিনা সেটাই ভাবছি। দিনের বেলা হলে তাও ঠান্ডা হলেও সেটা গ্যারাজে দাঁড়িয়ে খানিকটা খেলা যায়, আগেরবার যেরকম করেছিলাম। তো চলুন, এখানে তার জন্যই গুজিয়া বানাচ্ছি। আর এই গুজিয়ার জন্য এখানে যা যা লাগবে সেগুলো সব নিয়ে নিচ্ছি। এখানে তো দেখলেনই, বাদাম নিয়ে নিয়েছি 3 ধরনের বাদাম। বাদামটাকে মিক্সিতে একটু সামান্য গুঁড়ো করে নেব। আর সাথে আমি কিছুদিন আগে থেকে মাওয়া বানিয়ে রেখেছি, দাঁড়ান দেখাই নইলে পড়ে যাবে। এই যে এইরকম টাইপের মাওয়া বানিয়ে রেখেছি, একদম মানে ওই হাফ অ্যান্ড হাফ যে হয় সেটাকে একদম রিডিউস করে একদম ড্রাই করে নিয়েছিলাম, যাতে ঝুরঝুরে হয়ে যায়, চ্যাটচেটে না ব্যাপারটা থাকে। মানে মিক্সিতে গুঁড়ো করলেই যাতে ওটা একটু দানা দানা হয়ে যায়, মানে মিক্সিতে গুঁড়ো করলে যাতে ওই চ্যাটচেটে ব্যাপারটা না হয়, সেই জন্য এরকম একদম ড্রাই করে নিয়েছি। তো মাওয়া এখানে ইন্ডিয়ান স্টোরেও কিনতে পাওয়া যায়, কিন্তু ওই দোকানেরগুলো না খুব একটা ভালো লাগে না, একদম সেই ড্রাই হয় আর প্রচণ্ড গুঁড়ো গুঁড়ো মনে হয় ময়দা মেশানো আছে। তারপরে ওটা না খেতেও অতটা টেস্টি হয় না, হার্ড হয়। তো সেই জন্য আমি যখন এরকম গুজিয়া বানাই চেষ্টা করি, হয় যখন সময় থাকে না এরকম মাওয়া বানানোর, তখন আমি ইন্ডিয়ান স্টোর থেকে কোনো মিষ্টি কিনে আনি, কালাকান্দ বা মিল্ক কেক জাতীয় কিছু, সেগুলো দিয়েও যদি এরকম গুজিয়া বানাই, মানে এই বাদামগুলোর সাথে মিশিয়ে যদি বানাই তাহলে সেটাও ভালো লাগে। আর আদারওয়াইজ আমি এরকম বাড়িতে বানিয়ে নিই। তো এটা একটু সময় সাপেক্ষ, টাইম লাগে, খুব ড্রাই করতে অনেক টাইম লাগে, তো এটা 1-2 দিন আগে থেকে করে রাখলে বেটার। আর যদি না সময় থাকে তখন বাইরে থেকে কিনে আনতে পারি। তো চলুন, আগে এটা বাদামগুলোকে আগে একটুখানি গুঁড়িয়ে নিই, তারপরে এটা করব। গুজিয়ার ভেতরে যে স্টাফিংটা দেয় সেটা অনেক ধরনের হয়। মহারাষ্ট্রে দেখেছি ওরা শুকনো নারকেলের মধ্যে চিনি মিশিয়েও করে, আবার এরকম বাদাম দিয়েও করে। তবে এইরকমভাবে মানে খোয়া বা বাদাম একসাথে মিশিয়ে করতে দেখিনি। এটা আমি বানাই, আমার ভালো লাগে, মনে হয় শুকনো শুকনো বাদামগুলোর সাথে একটু যদি খোয়া টাইপ কিছু মিশিয়ে দেওয়া হয় সেটা খেতে আরও ভালো লাগে। দেখুন, গুঁড়ো করে নিয়েছি একদম বাদামগুলোকে, একদম গুঁড়ো করে নিয়েছি, নিয়ে একটা বোলের মধ্যে এরকম নিয়ে নিলাম। এরপরে যে খোয়াটা আছে দেখুন, খোয়াটাকেও এইভাবে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একবার, তাতে কি সুন্দর দানা দানা গুঁড়ো গুঁড়ো এরকম হয়ে গেছে। আর আমি ঠিক এইরকমই গুঁড়ো গুঁড়ো চাইছিলাম, যাতে মুখে পরে দানা দানা লাগে, খেতে ভালো লাগে। মহারাষ্ট্রে আবার দেখেছি ওরা শুধু খোয়া দিয়েও বানায়, মানে একসাথে মিশিয়ে কখনো দেখিনি। পুরো খোয়াটাও দিয়ে দিলাম বাদামের মধ্যে। আর তারপরে দিচ্ছি, আমার কাছে অনেকটা শুকনো নারকেল ছিল, নারকেল কোড়া, মানে এটা কিন্তু ড্রায়েড কোকোনাট, তো সেটাই দিলাম, ড্রায়েড যে গ্রেটেড কোকোনাটগুলো হয় সেটা। আর তার মধ্যে বেশ অনেকটা দিয়ে দিলাম কিশমিশ। এই বাটিটাতে না আর হচ্ছে না, তাই একটা বড় জায়গায় নিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি, কারণ অনেকটা আছে তো একটু চিনি লাগবে মিষ্টি করার জন্য।
এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো পোস্ত, মানে পপি সিডস। এবারে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে এলাচ পাউডারও দিতে পারেন, তাহলে আরও ভালো গন্ধ হয়, কিন্তু এটার এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সব মিলিয়ে, তাই এই গন্ধটাকে আর এলাচ দিয়ে নষ্ট করলাম না। এলাচ দিলে দেখবেন তখন শুধু এলাচের গন্ধটাই বেরিয়ে আসে। তো যাই হোক, ময়দাটা দেখুন এই রকম হয়ে গেছে এখন, মানে না খুব শক্ত না খুব নরম। আর প্রথমেই আমি আগে একটা বেলে দেখে নিই, তারপরে বাকি লেচিগুলো করি। আসলে সাইজটা একবার দেখে নিলে সুবিধা হয়। আর এখানে সব লুচির সাইজে আমি বেলে নিচ্ছি। আর লুচির মতো করেই করতে হবে, না খুব পাতলা না খুব মোটা। খুব বেশি পাতলা করলে আবার ফেটে যেতে পারে, আর মোটা করলে শক্ত হয়ে যাবে। তো তাই দেখুন এখানে ঠিক এই সাইজের করেছি। আর এর মধ্যে একদম ভরে পুর দেবো যাতে ফাঁকা না থাকে। তো যাই হোক, এখানে এবার এজটাতে ভালো করে একটু জল লাগিয়ে নেব, যাতে তেলে দেবার সাথে সাথে খুলে না বেরিয়ে যায়, ভালো করে চিটে থাকে। আর ভালো করে এটাকে আগে আমি এরকমভাবে আটকে নেব, যাতে ভেতরে যে পুরটা দিয়েছি সেটা না বেরিয়ে যায়। এইবারে এটার মধ্যে যে ডিজাইনটা সেটা দেব, চিপে চিপে আটকে নিলাম। এখন দেখুন এই এজটা ধরে ধরে যে রাইট কর্নারটা আছে, প্রথমে এটাকে ফোল্ড করব, তারপরে আবার একটা কর্নার হলো দেখুন, ওই কর্নারটাকে আবার একটুখানি ফোল্ড করে দেব। এইভাবে পুরো করে যেতে হবে। প্রথমবার হয়তো হবে না, কিন্তু দেখবেন সেকেন্ড টাইম থার্ড টাইম করার পর বুঝে গেছেন। এই যে কর্নারগুলো হয়ে যায়, জাস্ট কর্নারগুলো মুড়ে মুড়ে যেতে হবে, তাহলেই একটা খুব সুন্দর ডিজাইন চলে আসবে। আর মোল্ডে করার থেকে হাতে আমার সব থেকে বেশি তাড়াতাড়ি হয়, করে করে এতটাই অভ্যাস হয়ে গেছে যে হাতে আমার খুব ইজিই লাগে। আর মোল্ডে দেখেছি আমার খুব লেট হয়, হয়তো যারা মোল্ডে করে অভ্যস্ত তাদের তাড়াতাড়ি হয়, কিন্তু আমার এটাতেই বেশি তাড়াতাড়ি হয়। আর এটা দেখতেও খুব সুন্দর লাগে। চলুন একটা একটা করে বানিয়ে নিচ্ছি, সব বানিয়ে নেব, তারপরে ভাজবো। এই যে এতটা পুর বাকি রয়ে গেছে, তো আরেকদিন 2 কাপ ময়দা মেখে আবার করে নিলেই হবে। 1 ঘন্টা মতো মানে টাইম লাগলো আমার এটা বানাতে। তো এটা বানানো থাকলে তো ঝটপট আটা মেখে করে নিলেই হয়ে যাবে। তো এটা ফ্রিজে রেখে দিলে ঠিক থাকবে, এটা কোনো খারাপ হবে না। আর তাছাড়া এগুলো বানানো হয়ে গেছে, তো চলুন ঝটপট এবার এগুলো ভেজে নিই। গুজিয়া বা লবঙ্গলতিকা যখন আমরা ভাজি, তখন একটা বড় এরকম কড়াতে বেশ অনেকটা তেল নিলে বেশি সুবিধা হয়। এগুলো ভাজতে তো অনেক টাইম লাগে, তাই একসাথে অনেকগুলো করে ভেজে নিলে টাইমটা একটু সেভ হয়। আর এখানে দেখুন তেলটা কতটা গরম আমার চাই, সেই গরমটা হয়েছে কিনা সেটা দেখার জন্য প্রথমেই একটা ছোট্ট ময়দার টুকরো ফেলে দেখি। সেটা যদি সাথে সাথে ভেসে ওঠে তাহলে বুঝবেন তেলটা খুব গরম হয়ে গেছে, তাহলে একটু তেলটাকে ঠান্ডা করে নেবেন। আর যদি ওই ময়দার টুকরোটা নিচে লেগে একটু পরে উঠে আসে, তাহলে বুঝবেন তেলটা একদম ঠিকঠাক আছে। সিঙ্গারা বা লবঙ্গলতিকা বা গুজিয়ার জন্য এই রকম তেলের গরমটাই দরকার। তো একে একে দিয়ে দিয়েছি দেখুন, আর সব কি সুন্দর ফুলে গেছে। আবার হিটটাকে একটু কমিয়ে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলে কিন্তু লুচির মতো ফুলে নরম হয়ে যাবে। আর খুব কম আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। তো এটা ভাজতে দিয়ে দিয়েছি, ততক্ষণে আমার হাত ফাঁকা আছে, ঘরের মানে কিচেনের আর যা যা কাজ আছে সেগুলো গুছিয়ে নিচ্ছি। যেমন এখানে ডিশওয়াশারটা, আসলে ওইটার কাছে আর দাঁড়িয়ে থাকতে হবে না, ওটা আপনা আপনি ভাজা হবে, মাঝে মাঝে গিয়ে একটু একটু উল্টে দিলেই হবে। এই দেখুন কি সুন্দর কিন্তু রং ধরে গেছে, একটা লাইট মানে গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে। এটাকে আর খুব বেশি ভাজবো না, খুব বেশি একদম ডার্ক করে নিলে এটা খুব হার্ড হয়ে যাবে। এমনিই তো ঘি কম দিয়েছি, তাই আরও বেশি ভাজলে খুব হার্ড হয়ে যায়। তো চলুন একে একে সবগুলো মানে তুলে নিলাম, এরপরে আরও যেগুলো আছে সেগুলো কড়াতে দিয়ে দিয়েছি। গুজিয়া ভাজতে সময় লাগে, তাই অনেকটা সকাল সকাল শুরু করেছি, কারণ আবার লাঞ্চেরও তো সব কিছু রেডি করতে হবে। তাই এই সাইডে সাইডে লাঞ্চের জন্য আমি প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। আজকে আমি একটু বানাবো ঠিক করেছি সাম্বার বড়া, তাই গতকাল রাত থেকেই একটু বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা বাটবো। আর তার আগে এখানে একটু যে সাম্বার বানাবো তার জন্য ডালটাকে সেদ্ধ করে রেখে দিচ্ছি, মানে অল্প অল্প কাজ এগিয়ে রাখছি, যাতে গুজিয়াটা বানানো হয়ে গেলেই সাথে সাথে আমি লাঞ্চটা বানাতে পারি, আর দেরি না হয়ে যায়। কারণ গুজিয়াটা বানানো তো বেশি টাইম লাগে না, ভাজতেই বেশি টাইম লাগে। আর এখানে ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিলাম। বেশ ভালো করে সেদ্ধ করতে হয় যখন আমি সাম্বার বানাই, কারণ ডালটা দানা দানা থাকলে চলে না, একদম সুন্দর পেস্ট যাতে হয়ে যায়, একদম গলে যায় ডালটা যাতে, তাই একটু টাইম লাগে সেদ্ধ হতে।
চায়ের বাসন থেকে ব্রেকফাস্ট, তারপরে যা রান্না করতে করতে যা যা বাসন পড়ে তা নিয়ে অনেক বাসন হয়ে যায়, সেগুলো আমি ফেলে রেখে দিই না। যখনই বাসন সিঙ্কে জমা হয় অল্প একটু, আমি সাথে সাথে ধুয়ে সেগুলোকে রাখতে থাকি। আর তাতে কি হয়, এই জায়গাটা নোংরাও লাগে না, দেখতে অগোছালোও লাগে না। আর অল্প অল্প করে কাজ এগিয়ে রাখলে একদম লাস্টে গিয়ে অনেক কাজ করতে হয় না। তাই যখনই হাত ফাঁকা থাকে রান্না করতে করতে, তখনই অল্প অল্প করে বাসন মেজে এখানে ধুয়ে আমি রাখতে থাকি। আর সেগুলোই ড্রাই হয়ে গেলে আবার জায়গা মতো রেখে দিই। যেমন এখানে কিছু আগে বাসন মেজে রেখেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছিলো, তাই জায়গা মতো রেখে দিচ্ছি। গুজিয়া বানানো প্রায় হয়েই এসেছে। এখানে সব গুজিয়াগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো সব কড়াতে দিয়ে দিয়েছি। এই জায়গাটা খালি হয়ে গেছে, তাই দেখুন সাথে সাথে এখানে আমি ধুয়ে নিলাম। এগুলোকে ফেলে রেখে দিলে পরে অনেক কাজ বেড়ে যাবে, ওই যে বললাম। এরপরে লাঞ্চও বানাতে হবে, আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। শুধু লাঞ্চ না, আবার গুবলুর জন্যও বানাতে হবে। গুবলু তো আবার এই সাম্বার বড়া খাবে না, তো ওর জন্য আবার অন্য কিছু একটা বানাতে হবে। চলুন এবারে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বিউলির ডাল, সেটাকে এবার বেটে নিই। বিউলির ডালটা এখানে একটুখানি জলটা ভালো করে ছেঁকে নিয়েছি। এর মধ্যে খুব অল্প জল দিয়ে দিয়ে বাটবো, কারণ খুব বেশি এটা লিকুইড হয়ে গেলে মানে আর বড়া বানানো যাবে না। তাই এটা যত ঠিক থাকবে তত বড়া বানাতে সুবিধেও হবে আর ভালোও হবে। এখানে দেখুন এটাকে কিন্তু খুব মিহি করে আমি পিষিনি, একটুখানি কিন্তু দানা দানা আছে। খুব মিহি করে পিষলে আবার ভালো লাগবে না। তো এবার এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব নুন দিয়ে। তো আগে বেটে রেখে দিলাম, এখনও আমার গুজিয়া ভাজা হয়নি, লাস্ট চলছে, এখনও লাস্ট ব্যাচ করাতে আছে। সেটা তুলে নিয়ে তারপরে এখানে হাত লাগাবো। গুজিয়াগুলো ফাইনালি হয়ে গেছে। তো এগুলো বানাতে মানে গড়তে বা জোগাড় করতে যতটা না টাইম লেগেছে, ভাজতে তার থেকে বেশি টাইম লেগেছে। মানে প্রায় আমার 2 ঘন্টার ওপরে লাগলো এগুলো ভাজতে। এক একটা এরকম আমি ব্যাচে ভাজছি, এক একটা প্রায় 20-25 মিনিট মতো লাগছে, মানে এতটা টাইম লাগে। তো এটার মানে এমনি খুব ইজি লাগে, কিন্তু ভাজাটা যেহেতু খুব টাইম সাপেক্ষ, তাই সবসময় আর করা হয়ে ওঠে না। তবে হ্যাঁ, এটার সামনে দাঁড়িয়ে থাকতে হবে না, আপনি এটা ভাজতে দিয়ে নিজের কাজ সারতে পারেন, এটা একটা সুবিধে। তো ওই আর কি, মানে যতক্ষণ না ভেজে পুরো তুলছি ততক্ষণ শান্তি হয় না আর কি। আর এই দেখুন আমার সব গুজিয়া ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। আর একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো। ফাইনালি সব হয়ে গেছে ভাজা, এবার শান্তি। চলুন শান্তি মনে এবার লাঞ্চটা বানিয়ে নিই, কারণ টাইমও হয়ে আসছে। ঠিক সময় আবার গোলক ওপরে চলে আসবে লাঞ্চের জন্য। এখানে যেটা বেটে রেখেছিলাম ডালটাকে, সেটা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। না ফেটালে যে বড়াটা বানাবো সেটা কিন্তু নরম হবে না। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে ফেটাবো। আর ফেটাতে ফেটাতে যখন এই ডালটা একদম দেখবেন বেশ সাদা হয়ে আসছে, তখন বুঝবেন প্রায় ফেটানো হয়ে আসছে। তারপরে তো একটা ওই যেরকম দেখে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে অল্প একটু ফেলে দেখবেন যে সেটা ভেসে আছে কিনা, তাহলে বুঝবেন যে হয়ে গেছে। এখানে দেখুন এবার আমি ফেটিয়ে নিচ্ছি। ডালটা ফেটানো হয়ে গেলে বড়া বানানোর আগে এর মধ্যে একটুখানি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং দিয়ে এটাকে একটু হালকা হাতে মিক্স করে নেব। খুব বেশি এটাকে আর ফেটাবো না, জাস্ট হালকা হাতে এটাকে মিক্স করে নিলাম, ব্যাস এটা রেডি। এই বড়া ভাজাটা একটুখানি ট্রিকি লাগে, এটা শেপটা দিতে আসলে একটু অসুবিধা হয়। তবে আমি বলবো প্রথমেই একটা এরকম খুন্তি নিয়ে নেবেন, খুন্তির মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেবেন, তারপরে এটাকে এরকম বড়ার মতো দেবেন ওপরে। এবার মাঝে এরকম আঙুল দিয়ে একটুখানি মানে ফুটো করে দেবেন। তারপরে খুন্তিটাকে উল্টো করে তেলের মধ্যে ধরলেই কিন্তু খুন্তি থেকে ছেড়ে বেরিয়ে আসবে। যেহেতু খুন্তির গায়ে তেল লাগানো আছে, ওটা ইজিলি বেরিয়ে আসবে। আর যখনই ডালে হাত দেবেন তার আগে জলে হাতটাকে ভিজিয়ে নেবেন, তাহলে দেখবেন বিউলির ডাল মানে হাতে চিটে যাচ্ছে না। তো এইভাবে অল্প অল্প করে কিন্তু সবগুলো মানে সব বড়াগুলোকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি প্রথমে এগুলো হালকা ভেজে তুললাম, এরপরে যখন লাস্ট ব্যাচটা ভাজবো তখন আবার সব বড়াগুলো দিয়ে একেবারে গরম গরম ভেজে তুলবো, তাহলে যখন খেতে বসবো সব বড়াগুলো সমান গরম থাকবে।
প্রথমবার যারা বানাতে চান মানে বানাবেন তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, কিন্তু 1-2বার বানানোর পর দেখবেন খুব ইজি হয়ে যায়, ওটা আর ঝামেলা লাগে না। আর দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, একদম দোকানের মতো সবগুলো সেম একদম শেপ হয়নি, কিন্তু তাও ঠিকঠাক আছে আমার তাই মনে হয়। এই দেখুন সব বড়া ভেজে তুলে নিয়েছি, আর খুব সুন্দর খেতেও হয়েছে জানেন। শুধুই এই মেদু বড়া বলে না, সেই মেদু বড়ার মতো শুধুই খাওয়া যায়। তো যাই হোক চলুন, এখানে ভাজা হয়ে গেছে, এবার সাম্বারটা বানিয়ে নিই। তবে আজ সাম্বারটা কিন্তু প্রেশার কুকারে বানাবো না, আজ আমি কড়াতে বানাবো একটু অন্যরকমভাবে। এখানে দেখুন কড়াটা একটু বড় নিয়েছি, সাম্বারটা যেহেতু অনেকটা বানাবো। আর তেল নিয়ে নিলাম, তেলের মধ্যে ফোড়নে দিলাম সর্ষে আর জিরে। সর্ষে আর জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমেই অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভাজবো, আর পেঁয়াজটা দিতেই এত জল ছিটে আসছে, তাই অল্প একটুখানি হলুদ অ্যাড করে দিলাম যাতে আর জলটা ছিটে না আসে। এবারে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে বেশ অনেকটা রসুন থেঁতো করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। রসুনটাও ভাজা হয়ে যাবার পর অ্যাড করে দিলাম টমেটো। টমেটো বেশ একটা মতো নিয়েছি, যে একটু টক টক হবে তাই। আর টমেটোটাকেও ভালো করে ভেজে নিলাম। আর ভাজার সময় টমেটোর মধ্যে 1 টিস্পুন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়েছি, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, তাই আপনাদের বলে দিলাম। লঙ্কা গুঁড়োটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু এখানে বেশি আর ভাজবো না, জল অ্যাড করে দিলাম, বেশ অনেকটাই জল অ্যাড করেছি। এবারে দেখুন এখানে অনেক সবজি কেটে রেখেছি, ড্রামস্টিক আছে, কুমড়ো আছে, মূলো আছে, লাউ, বেগুন আর এখানে গাজর, এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ হবে বলে। এগুলোকে কিন্তু ভাজিনি, একেবারে ডাইরেক্ট এরকম এই জলের মধ্যেই দিয়ে দিলাম। এবারে যে ডালটা সেদ্ধ করেছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, মানে ডালটা যে দানা দানা ব্যাপারটা ছিল সেটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে এখন। আর এইরকম দরকার, ডালের যে টেক্সচারটা সেটা কিন্তু থাকলে চলবে না। তো যাই হোক, ডালটা অ্যাড করে দেবার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা সাম্বার পাউডার। আমি বেশ অনেকটাই দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপরে জল দিয়ে দিলাম, তার মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে ঢাকা দিয়ে ফুটতে দেব, কারণ ডালটা দিয়েছি তো, নইলে কাঁচা কাঁচা লাগবে। ডালটা দিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে। ডালটা কিছুক্ষণ ফোটার পর এটা ঢাকা খুলে আমি বেশ অনেকগুলো ভিন্ডি কেটে রেখেছিলাম, ভিন্ডি অ্যাড করে দিলাম। ভিন্ডিটা অন্যান্য সবজির সাথে অ্যাড করিনি, কারণ ভিন্ডিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ভিন্ডিটা একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে, তো সেই জন্য একটু পরে অ্যাড করেছি। এবারে দেখুন যে জলটা অ্যাড করেছি আস্তে আস্তে জলটা কমে এসেছে, তবে সাম্বার দেখবেন একটু ঠান্ডা হলেই কিন্তু গাঢ় হয়ে যায়, তাই বারবার এটার মধ্যে অল্প অল্প করে এরকম গরম জল মেশাচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ অনেকটা তেঁতুলের পাল্প। একটুখানি টক টক না হলে সাম্বার ভালো লাগে না, ওই যে টমেটোতে একদমই টক থাকে না, তাই বেশি টমেটো দেওয়ার পরেও অল্প একটুখানি দিতে হয় তেঁতুলের পাল্প। এরপরে চলুন তড়কা লাগিয়ে নিই, ওটা তো হয়ে গেছে। তড়কার মধ্যে দিলাম এখানে ঘিতে করি, আমি তেলে করি না, বেশ অনেকটা ঘি নিয়েছি, তার মধ্যে একটু সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা আর দিয়ে দিলাম অল্প একটু হিং, দিয়ে ব্যাস হয়ে গেল। ওপর থেকে দিয়ে দিলাম, এরপরে ঢাকা দিয়ে দেবো যাতে এর গন্ধটা না বেরিয়ে যায়। ভিন্ডিটা অ্যাড করার আগেই মোটামুটি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিলো, একদম গলে যায়নি, একটু ডাঁটো ডাঁটো থাকলে ভালো লাগে। চলুন, সাম্বার তো রেডি হয়ে গেছে। সাম্বার বানাতে বানাতেই সাইডে আমি চাটনিটাও বানিয়ে নিয়েছি, লাঞ্চ পুরো রেডি। এবার সার্ভ করি। এখানে নিয়ে নিলাম একটা বোল, থালার মধ্যে আর দিলাম না, এটা যেহেতু ভিজিয়ে সাম্বারের মধ্যে খেতে বেশি ভালো লাগে, তাই একটা এরকম বোলই দিলাম। আলাদা আলাদাও সার্ভ করা যায়, তবে আমার এইটা করলে বেশি ভালো লাগে, কারণ বড়াটা নরম হয়ে যায়, খেতে আরও মজা লাগে। বড়ার ওপরে এরকম দিয়ে দিলাম পুরো সাম্বারটা, যাতে বড়াগুলো একদম ঢেকে যায়, আর সবজিগুলো একদম দেখুন গলে যায়নি, আর খেতে খুব সুন্দর হয়েছিল সাম্বারটা। তবে ডালের মধ্যে সবজি দিয়ে কিন্তু ডালটাকে ভালো করে ফোটাতে হবে, তা নাহলে কিন্তু ডালটা কাঁচা কাঁচা লাগবে। চলুন এবার গরম গরম মুখে ফেলি, কি যে ভালো লাগে এরকম সাম্বার বড়া খেতে। ইডলি, দোসা এই সবের থেকে আমার প্রিয় হচ্ছে সাম্বার বড়া, খুব ভালো লাগে আমার, ছোটোবেলা থেকেই সাম্বার বড়া খেতে ভালো লাগে, বেশ চটপটাও লাগে। আর চাটনিটা নিয়ে নিয়েছিলাম সাইডে। খাওয়া দাওয়া হয়ে যেতে ওই যে যা লাস্ট কাজ থাকে কিচেন পরিষ্কার করা, কিচেন কাউন্টার টপ পরিষ্কার করে এবার একটু ঝাঁটা দিয়ে নিচ্ছি। আর এই ম্যাটটা অনেক দিন ধরে ঝাড়া হয়নি, ছোট ছোট এত ময়লা এর মধ্যে লেগে থাকে, তাই বাইরের ওয়েদার ভালো আছে, গিয়ে ঝেড়ে নিলাম। এবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা। রান্না করতে করতে যা হয়, একদিন আপনাদের দেখাবো কি নোংরা যে হয় বলার নয়। যাই হোক চলুন,
কাজ টাজ সব শেষ, এবারে কিচেন বন্ধ করে ওপরে যাব। তো এখন একটু ওয়েট করব, কারণ প্রায় 2:30 বাজতে যায়, গুবলুর আসার সময় হয়ে এসছে। তাই একটু দাঁড়িয়ে যাই, ও আসবে, তারপরে ওকে খেতে দিয়ে একেবারে উপরে যাব। যত সকাল সকালই কাজ শুরু করি না কেন, হাতে প্রচুর কাজ চলে আসে একের পর এক। সেগুলো সারতে সারতে দেখুন 1:30-2 বেজেই যায়। আসলে 12টার মধ্যে শেষ করে নিচ্ছিলাম, কিন্তু আজকে ওই যে গুজিয়া ভাজা একটা এক্সট্রা ছিল, তাই একটু লেট হয়ে গেল। আর এই দেখুন আমার সোনা বাবা চলে এসেছে। দেখুন আমার থেকে কতটা লম্বা হয়ে গেছে, এখন মনে হয় যেন আমারই বাবা। যাই হোক, চলুন ওকে এবার খেতে দিই, ওর সাথে দাঁড়িয়ে একটু কথা বলি, কারণ স্কুলে কি করলো না করলো, কি খেলো, এগুলো তো সব মায়েরই একটা কিউরিওসিটি হয় না, আমারও হয়। তাই বাচ্চারা মায়েদের থেকে কাঁধ ছাড়িয়ে যতটাই লম্বা বা বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে সেই ছোট্ট বাচ্চাটাই থেকে যায়, যেটাকে একদম হসপিটাল থেকে এনেছিলাম যেই রকম, ঠিক সেই রকমই লাগে আমার এখনও। তো যাই হোক, চলুন এবারে ভাবছি ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতো বাই বাই।